সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন নির্বাচন সামনে এসেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা শপথ নিয়েছে। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। রাজধানীর গুলশানে সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাতি আমিন। ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। রাজধানীর আগারগাঁওয়ে বেলা ১১টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা বলেন, মবের ভয়ে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছে। ইসিকে সাংবিধানিক ক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বাহারানে জামাত নেতার বাসায় যে পোস্টারগুলো পাওয়া গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ভোটের প্রক্রিয়াটা যদি অস্বচ্ছ হয়, উদ্দেশ্যমূলক হয়, প্রতারণামূলক হয়, সেই প্রতারণামূলক উদ্দেশ্যটির বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান। আমরা গতকালকে নির্বাচন কমিশনের কর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, আমরা আমাদের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, আমরা একটি অনৈতিক সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন সেটি অব্যাহত রেখেছি। এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, যাচ্ছি তার কাছে। শিউলি, আমরা আন্দোলনকারীদের কিছু বক্তব্য শুনছিলাম, এর বাইরে আর কি বলছেন তারা বিস্তারিত জানাবেন। এসব বিষয়ে ইসির কোনো বক্তব্য কি জানা গেল? দোলা, আপনি জানেন গতকাল 9 ঘন্টার বেশি সময় ধরে ইসি ঘেরাও কর্মসূচি শেষ করলেও আজকে ছাত্রদল আবারও দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটা আসলে শুরু করেছে সকাল থেকে এবং এখন পর্যন্ত এই স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা অংশ নিয়েছে এবং অন্তত 3 থেকে 4 হাজার ছাত্র আসলে এখানে ছাত্রদলের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এবং আপনি জানেন গতকাল ছাত্রদল নেতারা ইসি সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেন এবং সেই বৈঠকে ছাত্রদল নেতারা তাদের যে 3টি দাবি সেই দাবিগুলো সম্পর্কে ইসিকে অবহিত করেন এবং তবে ছাত্রদল নেতারা যেটা বলছেন আসলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ছাত্রদল নেতাদের যে 3 দফা দাবি সে বিষয়ে শোনা হলেও এবং ব্যালট পেপার বিতরণের যে অনিয়ম সে বিষয়টা তারা স্বীকার করলেও আসলে ছাত্রদল বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে সে পর্যন্ত তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। এবং আমি যদি আপনাকে আজকের বিষয়টা বলি যে সকাল থেকে যে কর্মসূচি তারা শুরু করেছেন এবং নেতারা এখানে একের পর এক কথা বলে যাচ্ছেন, তো তারা যেটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন ব্যালট পেপার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসলে যে আচরণ করছেন সেটা আসলে একটা বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা আসলে এই বিষয়টা করছেন এবং
তারা বলছেন যে ব্যালট পেপারের মধ্যে যে দু একটি দলের যে প্রতীক বিন্যাস, সেই প্রতীক বিন্যাসকে তারা আসলে এগিয়ে রেখেছেন এবং তাদের যে দলীয় প্রতীক অর্থাৎ বিএনপির যে ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীককে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে আসলে সাধারণ ভোটাররা সেটা সচরাচর চোখে না পড়ে। এক্ষেত্রে তারা আসলে নির্বাচনী যে সুযোগ সুবিধা সেটা অন্য দলগুলো বেশি পাবে এবং বিএনপি এক্ষেত্রে পিছিয়ে থাকবে। এবং এছাড়া তারা যেটা অভিযোগ করছেন আসলে যে ছাত্রদল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেটা অতীত সরকারের মতোই, অর্থাৎ আওয়ামী শাসন আমলে যেভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কুক্ষিগত করা হতো, এখনও একটি বিশেষ দল ছাত্র সংসদ নির্বাচনকে কুক্ষিগত করছে এবং আসন্ন সংসদ নির্বাচনকে নিজেদের পকেটে ভরতে চাচ্ছে। সেই জন্য তারা আসলে এই এখনকার যে ছাত্র সংসদ নির্বাচন সেটাকে তারা আসলে নিজেদের পকেটে নেওয়ার জন্য মূলত 400 যে নির্বাচন সেটা নিয়ে তারা ষড়যন্ত্র করছে এবং ছাত্রদল নেতারা বলছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের পক্ষের যে দাবি সেগুলো নিয়ে সম্পূর্ণরূপে ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো দোলা, এই ছিল এখান থেকে সর্বশেষ। শিলা, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। এই মামলার গ্রেপ্তার 4 আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আশফাত হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শারেক নিহত হন। দু 2024 সালের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এর আগে সকালে ওই মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, আসামিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতাকর্মী। তবে গ্রেপ্তারের স্বার্থে এখনই সব আসামির নাম প্রকাশ করা হয়নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।